ছিল বুদ্ধিমতী, যে কোনো সমস্যার সমাধান তাড়াতাড়ি খুঁজে বের করতে পারত। রাজু ছিল একটু দুষ্টু, খেলাধুলা ছাড়া তার দিন চলত না। আর সোহেল ছিল শান্ত, শিষ্ট, পড়াশোনায় মনোযোগী। তিনজনের স্বভাব আলাদা হলেও তাদের মধ্যে এক অদ্ভুত মিল ছিল। তারা সবকিছু একসাথে করত। প্রতিদিন সকালে বাঁশবনের সরু পথ ধরে স্কুলে যেত তারা। হাঁটতে হাঁটতে নানা গল্প করত। কখনো টুনি নতুন কবিতা শোনাতো, কখনো রাজু নতুন কোনো খেলার কৌশল বোঝাতো, আবার কখনো সোহেল সবাইকে পড়ার টিপস দিত। টুনি সাহস করে সব বলল। স্যার হেসে বললেন, তোমরা শুধু পড়াশোনা নয়, জীবনের বড় শিক্ষা শিখেছ আজ। একসাথে কাজ করলে বড় বড় সমস্যাও সহজে সমাধান করা যায়। ক্লাসের সবাই হাততালি দিল। তিন বন্ধু লজ্জায় মুখ নিচু করল, কিন্তু তাদের মনে ভীষণ আনন্দ। গ্রামের পরিবর্তন। সেদিনের পর থেকে গ্রামে যখনই কোনো সমস্যা হতো, কোথাও সাঁকো ভাঙে, কারো বাড়ির ছাদ ফুটো হয়, কিংবা কোনো বাচ্চা পড়াশোনায় আটকে যায়, তখন সবাই বলতো, টুনি, রাজু, সোহেলকে ডাকো। সকালে তারা স্কুলে যাওয়ার জন্য বের হলো। হঠাৎ গ্রামে অনেকেই শিকার করতে যেত, কারণ জঙ্গলে হরিণ, বুনো শূকর, খরগোশ থেকে শুরু করে নানা প্রাণী ছিল। রতনের ছিল একটা পুরনো বন্দুক। সেটাই ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস। সে প্রায়ই হিমেলকে বলতো, শোন, একদিন আমরা দুজনে মিলে বড় শিকার ধরব, তারপর পুরো গ্রামকে মাংস খাওয়াবো। হিমেল একটু হেসে উত্তর দিত, শুধু শিকারই না রে, তোর বন্দুকের গুলিতে যদি বিপদ হয়ে যায় তাহলে? রতন হাসত, হ্যাঁ, ভয় পাস না, আমি আছি তো। একদিন সকালবেলা তারা দুজনে বের হলো পাহাড়ি জঙ্গলের দিকে। রতনের কাঁধে বন্দুক, হিমেলের হাতে একটা লাঠি। জঙ্গলের ভেতর ঢোকার পর চারদিক নিস্তব্ধ হয়ে গেল। শুধু পাখির ডাক আর বাতাসে পাতার শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ তারা দেখল দূরে একটা বুনো হরিণ। রতনের চোখ চকচক করে উঠল। সে বন্দুক তাক করল, কিন্তু গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই হরিণটা পালালো। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো, আর হঠাৎ ঝোপে আড়াল থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। রতন কিছু বুঝে ওঠার আগেই একটা বড় শিকারী জন্তু তার দিকে ঝাঁপিয়ে পড়ল। মনে হলো যেন জঙ্গলের কোনো বুনো জন্তুই নয়, বরং মানুষের মতো দাঁড়িয়ে থাকা কোনো অদ্ভুত প্রাণী। সেই জন্তু তাকে আঁচড়ে দিল, কামড়ে দিল। রতনের শরীর কেটে রক্ত ঝরতে লাগলো। রতন যন্ত্রণায় চিৎকার করল, হিমেল, বাঁচা! হিমেল ভয়ে কাঁপতে কাঁপতে টনা প্রতিদিন সকালে উঠেই নদীর ধারে যেত। সেখানে সে পাখিদের সাথে খেলা করত, গাছে চড়ত, আবার বন্ধুদের নিয়ে দৌড়ঝাঁপ করত। গ্রামের মাটির রাস্তা ভরে যখন টনা হাঁটত, তখন যেন পুরো গ্রাম আলোকিত হয়ে উঠত। তার কণ্ঠে গানও ছিল খুব মিষ্টি। সে মাঠে দাঁড়িয়ে আয় রে খুকু আয় জাতীয় গান গাইলে সবার মন ভরে যেত। কিন্তু একদিন হঠাৎ করেই সবাই লক্ষ্য করল, টনাকে দেখা যাচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা অবধি কেউ তাকে মাঠে দেখল না, নদীর ধারে নেই, গাছের নিচে খেলতে নেই। টনাকে খুঁজেও কেউ পাচ্ছে না। প্রথমে ভেবেছিল হয়তো সে বন্ধুদের সাথে অন্য গ্রামে গেছে, কিন্তু যখন রাত নেমে এলো, তখন গ্রামের সবার বুক কেঁপে উঠল। টনা যে এত রাতে কখনো বাইরে থাকতো না। টনার মা অস্থির হয়ে কাঁদতে লাগলেন। আমার টনাকে কেউ দেখেছো? সে তো আমার বুকের ধন। কোথায় গেল আমার সোনা? গ্রামের লোকেরা মশাল জ্বালিয়ে দল বেঁধে খুঁজতে বের হলো। নদীর ধারে খুঁজলো, বকুল গাছের নিচে খুঁজলো, এমনকি জঙ্গলের ভেতরেও গেল, কিন্তু টনার কোনো খোঁজ পাওয়া গেল না। এবার গ্রামে ভয় ধরল। কেউ বলল হয়তো নদীতে পড়ে গেছে, কেউ বলল না না, টনা এত বুদ্ধিমান ছেলে, সে নদীর ধারে সাবধানে চলে। এবার গ্রামে ভয় ধরল। কেউ বলল হয়তো নদীতে পড়ে গেছে, কেউ বলল না না, টনা এত বুদ্ধিমান ছেলে, সে নদীর ধারে সাবধানে চলে। রাহাত একটু ভয় পেয়ে সাব্বিরকে বলল, বন্ধু, এত অন্ধকার হয়ে গেছে, চল আমরা এখনই বাড়ি ফিরে যাই। সাব্বির একটু চিন্তিত মুখে উত্তর দিল, না রে রাহাত, আজ রাতে আমি তোমার বাড়িতে যেতে পারবো না। এখন তো রাত হয়ে গেছে, পথও ভালো দেখা যাচ্ছে না, যদি কোনো বিপদ ঘটে। রাহাত দ্বিধায় পড়ে গেল। সে ভাবল, সত্যি তো, অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া মোটেও নিরাপদ নয়। সে আবার বলল, তাহলে আমরা কি সারা রাত এখানেই থাকবো? আমার তো ভয় করছে। সাব্বির তাকে সাহস দিল,
ভয় পেও না, আমরা গাছের নিচে শুকনো পাতা মেলে একটু বসে থাকি, রাতটা কাটিয়ে দেব। ভোর হলে সূর্যের আলোয় আমরা সহজেই বাড়ি পৌঁছে যাব। তারা কাছের একটি বড় গাছের নিচে বসে পড়ল। চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে বাতাসে পাতার খসখস শব্দ। অন্ধকারে মনে হচ্ছিল চারদিকে যেন কেউ ঘুরছে। রাহাত ভয় পেয়ে সাব্বিরের হাত শক্ত করে ধরল। সাব্বির হেসে বলল, দোস্ত, ভয় পেও না। মনে করো আমরা অভিযাত্রী, নতুন কোনো জায়গায় এসেছি। এটাই হবে আমাদের সাহসের পরীক্ষা। কিছুক্ষণ পর তারা দুজন আগুন জ্বালানোর চেষ্টা করল। শুকনো ডাল আর পাতা জোগাড় করে দুজন মিলে ছোট্ট আগুন ধরালো। আগুন জ্বলতেই আশেপাশে আলো ছড়িয়ে পড়ল, আর অন্ধকারের ভিতর থেকে আসা অচেনা শব্দগুলো ধীরে ধীরে থেমে গেল। রাহাতের বুকের ভেতর সাহস ফিরল। সে সাব্বিরকে বলল, তুই না